ঐন্দ্রিলার চোখ ছলছল করছে। কি বলবে বাবা ভেবে পাচ্ছে না। ঠিক তখনই শরীফুল সাহেব একটাই কথা বলেন। তুমি যদি চাও বিয়েটা কাট তুমি যদি চাও আমি বিয়েটা ভেঙে দেওয়ার ব্যাপারে ভাববো। তবে একটা কথা কি, তোমার বিয়ের জন্য উপযুক্ত বয়স হয়েছে। আর অব্রের পরিবার কিংবা অব্র উভয়ই তোমার উপযোগী। আমি তোমাকে এখানে বিয়ে দিয়ে খুব দুস আমি তোমাকে এখানে বিয়ে দিয়ে খুব নিশ্চিন্ত হতে পারবো। তাই তোমার মতামত জানাটা খুব দরকার। শরীফুল সাহেবের কথায় ঐন্দ্রিলার বুঝতে বাকি নেই যে তিনি এই বিয়েতে খুব সন্তুষ্ট। মলিন হাসির রেখা ঠোঁটের কোণায় টেনে ঐন্দ্রিলা বলে, বাবা, তোমার যদি মনে হয় এই বিয়েটাতে আমি সুখী হব, তবে আমারও কোনো আপত্তি নেই। ঐন্দ্রিলা শুনে শরীফুল সাহেব খুবই খুশি হন। মেয়েটাকে একটা সৎ পাত্রের হাতে দিতে পারছেন ভেবেই উনি নিশ্চিন্ত হতে পারছেন। এতদিন মেয়েটার সাথে ঠিকভাবে কথা হতে পারছিল না, তাই খুব খচখচ করছিল তার মন। মা মরা মেয়ে, তার যদি এই বিয়েতে মতামত না থাকে তবে তিনি জোর করতে চাননি। এখন তিনি খুব নিশ্চিন্ত। মেয়ের মাথায় হাত বুলিয়ে নিজের রুমের দিকে চলে যান তিনি। শরীফুল সাহেবের যাওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলা। বাবার চোখে খুশির ঝলক দেখতে পেয়েছে সে, তাই অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই। আর অভ্রের সাথে তার বিয়েটা তো হয়েই গেছে, সুতরাং পিছপা হয়ে এখন তার পরিবারের মানুষদের হেনস্থা স্বীকার করে লাভ কি। বিছানায় গা এলিয়ে দিল ঐন্দ্রিলা। কাল বিয়ে শপিং এর জন্য অভ্র তাকে নিতে আসবে, যেহেতু মা নেই তার। আর শরীফুল সাহেব এসব ব্যাপারে জড়াতে চাচ্ছেন না, তাই পিহু এবং আসমা বেগম তাদের সাথে যাবে। অভ্রের সাথে এতগুলো কাটাতে হ অভ্রের সাথে এতগুলো দিন কাটাতে হবে, এটা ভেবে কোথাও না কোথাও একটা বিরক্ত কাজ করছে। কিন্তু উপায় নেই, লোকটার সাথে তার সংসার করতে হবে আর কিছুদিন পর। এসব ভাবতে ভাবতে ঘুমের অতল সাগরে ডুব দিল ঐন্দ্রিলা। সকাল ৯টায় বজরুল সাহেবের সোফায় নীলাদ্রি বসে। উদ্দেশ্য সবাইকে ও বাড়িতে নিয়ে যাওয়া। দিশাও ২-১ দিনের মধ্যেই চলে আসবে। যেহেতু মা নেই, সুতরাং খালাই বিয়ের সব দায়িত্ব নিবে। এ কদিন বজরুল সাহেবের পুরো পরিবার তাদের বাড়িতেই থাকবেন। একটা জিনিস নীলাদ্রির খুব ভালো লাগছে, যে এখন আর তাকে পিহুকে দেখতে আসতে ছুটতে লাগবে না। বিয়ের কদিন যখন তখন তাকে দেখতে পারবে। মেয়েটার প্রতি সুপ্ত অনুভূতিগুলো আজকাল খুব বেশি হয়রান করছে। তবে কি ৭ বছর আগের অনুভূতিগুলো তাকে আবার তাড়া করে বেড়াচ্ছে? হবে হয়তো। হঠাৎই খেয়াল করলো পিউ নিজের রুম থেকে ব্যাগপত্র নিয়ে বের হচ্ছে। সাদা একটা কুর্তি পরা, সাথে নীল ওড়না এবং নীল চুড়িদার। চুলগুলো একপাশে বেনি করে রেখেছে। কোনো বাড়তি সাজগোজ নেই, ঠোঁটে শুধুই লিপ বাম দেওয়া। অথচ মেয়েটাকে এত অপরূপ লাগছে তাতেই নীলাদ্রি খেয়াল করলো তার হার্টবিট বেড়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। পিউ এসে নীলাদ্রির সামনে তুড়ি বাজিয়ে বলে, হাঁ করে কি দেখছেন? একটু হেল্প করুন না, হালকা ভারী ব্যাগটা। আমি একা পারছি না। পিউর কথা কানে আসতেই চোখ সরিয়ে নেয় নীলাদ্রি। আরেকটু হলেই ধরা পড়ে যেত। তাড়াতাড়ি ব্যাগপত্র হাত থেকে নিতেই বলে ওঠে পিহু, এত ভারী কেন? ইট ঢুকেছ নাকি ব্যাগে? ওমা, বিয়ে বলে কথা। আমি তো দুই পক্ষেরই, তাই না? তাহলে আয়োজন তো বেশিই হবে। তুমি কি ওপারে যাবে নাকি? ভাবছি যাব। দায়িত্বের একটা ব্যাপার আছে। দোকানটা না থাকলেও দায়িত্বগুলো তো আর এড়ানো যায় না, তাই না? পিহুর মুখে এরূপ কথা শুনে বেশ অবাকই হয় নীলাদ্রি। তবে কি পিহু বিশ্বাস করতে শুরু করেছে আহাস না ফেরা দেশে চলে গেছে? নীলাদ্রি অবাক চোখে পিহুকে দেখছে। পিহু কৌতূহলী কণ্ঠে বলে, আচ্ছা, আপনার কি আজকে অবাক হবার রোগ হয়েছে? আমি যাই বলছি, শুধু অবাক চোখে তাকিয়ে আছেন। তুমি কি বিশ্বাস করেছ আহাস ফিরবে না? জি, করেছি। না করে উপায় নেই যে। প্রমাণ চোখের সামনে আমার। সেদিন যখন আপনারা আমাকে আয়েশা আপুর কাছে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমার মনে হাজারো প্রশ্ন একসাথে হানা দেয়। এতদিন সামনে থাকা সত্ত্বেও যেই সত্যিগুলো আমি দেখতে চাইনি, সেগুলো আমার চোখের সামনে চলে আসে। আহাস আর ফিরবে না, এটা আমাকে মেনে নিতে হবে। ভালো থাকার নাম করে যে অভিনয়ে মেতে উঠেছি আমি, সেটা আজ ক্লান্ত আমি। বাস্তবের মুখোমুখি তো হতেই হতো, বলুন। আমার আমার বাস্তবতাটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এটাই। পিওর গলা ধরে এসেছে, কথা বলতে পারছে না সে। চোখ তার ছলছল। এই বুঝি অশ্রুগুলো মুক্তোর দানা হিসেবে পড়বে। তাই নীলাদ্রি আর কথা বাড়ায় না। মেয়েটা এতদিন আশায় বেঁচে ছিল, আজ আশাটুকুও ক্ষতবিক্ষত হয়ে আছে। তার হৃদয় শূন্যতায় ঘেরা। মাঝে মাঝে সত্যগুলো এতটাই কষ্টদায়ক হয়, তখন মনে হয় মিথ্যেগুলোই বেশ ছিল।
নীলাদ্রির খুব ইচ্ছে করছিল মেয়েটার হাতটা ধরে বলতে, তুমি একা নও পিহু, আমি আছি তো, কিন্তু সেটা বলার অধিকারটা তো তার নেই। সেদিন আয়েশার সাথে নীলাদ্রির বেশ কিছুক্ষণ কথা হয়েছে। পিহুকে আয়েশা বিভিন্ন প্রশ্ন করেছিল, তার রেকর্ডিংও নীলাদ্রি শুনেছে। যখন আহাসের সাথে কথা পিহু এর সাথে যখন আহাসের সাথে কথা হয় পিহুর, আহাসের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। পিহু এর জীবনে না পাওয়া অংশগুলো এতই বেশি যে আহাসের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি পিহু। আর যখন পিহুকে বিভিন্ন প্রশ্ন করেছে আয়েশা, পিহু নিজের প্রশ্নের জালে নিজেকে জড়িয়ে ফেলেছে। এতদিনের মিথ্যের দুনিয়া যেভাবে গড়েছিল সেভাবেই খসে পড়ে গেছে। পিহু চোখের থেকে অঝর পানি ঝরেছে। আহাসের মৃত্যুর পর এক ফোঁটা পানি তার পড়েনি চোখ থেকে। কোথাও না কোথাও একটা ক্ষীণ আশা ছিল তার, কিন্তু আজ সেটাও শেষ। সবাই তাকে বিধবা বললেও নিজের মনে আহাসের ফেরার আশা ছিল তার, কিন্তু সেদিন সেটাও শেষ হয়ে গেছে। খুব কেঁদেছে সে, আশা ভাঙার অশ্রু ছিল সেটা। দোকানের একের পর এক শাড়ি দেখেই যাচ্ছে শারমিন বেগম। শারমিন বেগমের পাশে আহানা, ঐন্দ্রিলা, পিহু বসা। ঐন্দ্রিলার কোনো মতামত নেই এ ব্যাপারে, বসার দরকার বসে আছে সে। হঠাৎই বেশ কটা শাড়ি তার সামনে রেখে বেগম বলেন, দেখো ইন্দ্রিমা, তোমার কোনটা ভালো লাগে? এই প্রতিটা শাড়ি আমার পছন্দ হয়েছে। শাড়িগুলো বেশ জমকালো, ভারী। ঐন্দ্রিলার এত ভারী শাড়ি বরাবরের মতোই পছন্দ নয়, তবুও কিছু করার নেই। ঠোঁটে হাসি টেনে জি বলে উঠতে গেলে অভ্র বলে, ছোট মা, এর মধ্যে একটি শাড়িও আমার পছন্দ হয়নি। অভ্র চৌধুরীর বউ পরবে সে হিসেবে এগুলো কোনোটাই স্ট্যান্ডার্ড নয়, অহেতুক ভারী এবং জমকালো। কিন্তু অভ্র বিয়েতে তো সবাই এমন পোশাকই পরে। সবাই পরে, তাই ঐন্দ্রিলাকে পড়তে হবে এমন তো কোনো কথা নেই। অভ্রের কাটকাট উত্তরে শারমিন বেগম আর কথা বাড়ালেন না। অভ্রের স্বভাব তার খুব ভালো করে জানা আছে। পিহু এবং অহনাও চুপ। অভ্র যেহেতু বলেই দিয়েছে, তার মানে সে ঐন্দ্রিলাকে এগুলো একটাও বিয়েতে পড়তে দিবে না। ঐন্দ্রিলারও কখনোই বাড়াবাড়ি পছন্দ হয় না। একটা বিয়ে যার কোনো ভিত্তি নেই, সে বিয়েতে সে কি পড়লো না পড়লো তাতে আদৌ কি কিছু আসে যায়? কিন্তু অভ্র চৌধুরীর লোক দেখানো স্বভাবের জন্য এটা করতে হবে। সারা দোকান তন্ন তন্ন করে একটা শাড়ি অভ্রের পছন্দ হয় শেষমেশ। অবাক করা ব্যাপার এটাই, এই শাড়িটা ঐন্দ্রিলারও বেশ ভালো লেগেছে। অফ হোয়াইট মসলিন জমিনে গোল্ডেন কাজ, পাটটা টকটকে লাল, না বেশি জমকালো না বেশি ভারী। পিহু এবং আহানা ঐন্দ্রিলাকে খোঁচাখুচি করছে। আসলে অভ্রের পছন্দ আছে বলতে হবে। অভ্র শাড়িটা ঐন্দ্রিলার হাতে দিয়ে বলে, যাও পরে আসো। ঐন্দ্রিলাও বাধ্য মেয়ের মতো শাড়িটা পরে আসে। ড্রেসিং রুম থেকে যখন ঐন্দ্রিলা বের হয়, অভ্রের দৃষ্টি যেন সরানোই দায় হয়ে উঠেছিল। এত অপরূপ লাগছিল তার ঐন্দ্রিলাকে যে সে হয়তো ভাষায় প্রকাশ করাতে পারবে না। ঐন্দ্রিলার চাপা রংটাও শাড়ি সৌন্দর্যের নিচে ঢাকা পড়েছিল না, বরং আরো সুন্দর লাগছিল। অভ্রের কাছে লাগছিল তার সামনে কোনো প্রতিমা দাঁড়ানো। প্রিয় অভ্রের সাথে মজার ছলে বলে, ভাই আপনার পছন্দ আছে বলতে হয়। কি ইউনিক একটা শাড়ি চুজ করলেন আপনি। আমার বউটি তো ইউনিক, সুতরাং তার ক্ষেত্রে সব কিছুই ইউনিকই হবে। অঞ্জিলার কেন যেন অভ্রের দৃষ্টিতে বেশ লজ্জা লাগছিল। অভ্রের সুনিপুণ দৃষ্টি তার হৃদয়ে বিদ্ধ হচ্ছিল। অভ্রের দৃষ্টিতে ছিল শুধু একরাশ মায়া, ভালো লাগা, যা অঞ্জিলাকে বেশ অস্বস্তিতে ফেলতে সক্ষম। সবার দৃষ্টির অগোচরে অভ্র তার কাছে এসে কানের কাছে মুখ এনে বলে, তোমায় লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। বলে চোখ টিপ্পনি দেয় অভ্র। অভ্রের কথা শুনে অঞ্জিলার গাল আরো বেশি লাল বেগুনি হতে থাকে। আচ্ছা, লোকটা কি সকালে উঠে ভুলে কোনো ওষুধ খেয়েছে, নাকি মাথায় চোট পেয়েছে? এতটা মিষ্টি আচরণ তার দ্বারাও সম্ভব? এটা ভেবে কুল কিনারাও খুঁজে পাচ্ছে না অঞ্জিলা, নাকি এটাও লোক দেখানো? পর মুহূর্তে খেয়াল করলো পিহু এবং আহানা হাসাহাসি করছে। অঞ্জিলার বুঝতে বাকি নেই অভ্রের ভালো ব্যবহারের রহস্য। মানুষের সামনে নিছকই লোক দেখানো ভালোবাসা এটা। ব্যাপারটা ভাবতে অঞ্জিলার বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভূত হলো। সে তো অভ্রের কাছ থেকে কিছুই অ্যাকসেপ্ট করে না, সে তো অভ্রের কাছে কিছুই এক্সপেক্ট করে না। তবে এত কেন নিরাশ হচ্ছে সে? অভ্র আর তাকে তো লোক দেখানো সম্পর্কই সবার সামনে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তবে কেন এতটা খারাপ লাগছে? তবে কি তার মনে কোথাও না কোথাও এই বিয়েটা জায়গা করে নিয়েছে? না, এটা হলে তো চলবে না। তাকে দুর্বল হতে চলবে না। অভ্র তাকে কখনোই ভালোবাসে, সুতরাং অভ্রের প্রতি দুর্বল হলে তাকে এই ভবিষ্যতে কষ্ট সহ্য করতে হবে। বিকেল 4:30, সারাদিনে শপিং এর পর একটা গাড়িতে করে শারমিন বেগম, পিহু এবং আহানা
মেঘের ভেলাতে ফেরত যান। পিহু দু একদিন ওখানে থেকে নীলাদ্রিতের বাড়ি যাবে, তাই অভ্রকেই ঐন্দ্রিলাকে বাড়ি পৌঁছে দিতে হবে। গাড়ি যেহেতু শারমিন বেগমরা নিয়েই গেছেন, তাই পাবলিক ট্রান্সপোর্টে করেই ঐন্দ্রিলা এবং অভ্রকে যেতে হবে। রাস্তার ধার দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে ঐন্দ্রিলা এবং অভ্র। সময়টা পড়ন্ত বিকেল, বাতাস ছেড়েছে, হয়তো বৃষ্টি হবে। ঐন্দ্রিলার পরনে একটা নীল সালোয়ার কামিজ, চুলগুলো হাফ পাঞ্চ করা, খোলা চুলগুলো বেশ অবাধ্য হয়েই উঠছে। অভ্রের খুব ইচ্ছে করছে সাধারণ কাপলের মতো ঐন্দ্রিলার হাতটা ধরে হাঁটতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। হাতটা ঐন্দ্রিলার হাতের কাছে নিতে যেও পারছে না। কোথাও যেন একটা বাধা থেকেই যায়। হাঁটতে হাঁটতে সিগন্যালের কাছে এসে পড়েছে। সিগন্যাল পার হয়ে ওপাশে যেতে হবে, তারপর রিকশায় উঠতে হবে। ঐন্দ্রিলা আপন মনে হাঁটছে, তার আশেপাশে গাড়ির দিকে কোনো লক্ষ্য নেই। মন শুধু অবান্তর চিন্তায় মশগুল। হঠাৎ দেখলো তার হাত টেনে অভ্র নিজের কাছে নিয়ে আসে। অবাক চোখে তাকাতে অভ্র কড়া কণ্ঠে বলে, মন কোথায় তোমার? আর একটু হলে তো গাড়ির নিচে পড়তে। অভ্র শক্ত করে তার হাতটা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেয়। দেখে দেখে রাস্তা পার হয় তারা। এরপরেও হাত ছাড়ার নাম নেই। হাত ধরেই হাঁটছে সে। এখানে তো কেউ নেই, এখানে কাকে দেখাচ্ছে সে? রিকশায় উঠেও যখন শক্ত হাতে কোমর ধরে আগলে রাখলো অভ্র, ঐন্দ্রিলা অভিমানী সুরে বলেই বসলো, এখানে কেউ নেই, এখানে আমাদের অভিনয় না করলেও হবে। আমি নিজের বউকে আগলে রাখবো, এতে অভিনয় কি আছে সেটাই তো বুঝছি না। অভ্রের কাটকাট উত্তরে হতবাক হওয়া ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না ঐন্দ্রিলা। এই বিয়েটার তো মানেই নেই তার কাছে। তবে এই কথাটা কেন বলল সে? অভ্র কি তবে ঐন্দ্রিলাকে নিজের স্ত্রীর সম্মান দিবে, নাকি নিছকে মরিচিকা এটা? ঐন্দ্রিলার নজর অভ্রের দিকে। লোকটা রহস্যের মায়াপুরী। একটা রহস্য ভেদ করলে আরেকটা সামনে আসে। এ লোকের মন বোঝা হয়তো ঐন্দ্রিলার পক্ষে সম্ভব নয়। নীলাদ্রি এবং পিহু পাশাপাশি বসে রয়েছে। হলুদের দায়িত্ব পড়েছে দুজনের ঘাড়ে। অভ্র এবং ঐন্দ্রিলার হলুদের অনুষ্ঠান একই সাথে হবে, যে কারণে দুবাড়ির পক্ষ থেকে হলুদের সব জোগাড় একই সাথে করছে। ফুলের দোকানে এসেছে তারা, হলুদের জন্য সাজাতে ফুলের কথা বলতে আসা। ফুল বিক্রেতা রমিত সাহেব তাদের বসিয়ে রেখেছে আধ ঘন্টা যাবৎ। এখানের কাজ সেরে কার্ডের দোকানে যেতে হবে, তারপর বিয়ের ভেন্যুতে, সেখানে জোগাড় যন্ত্র দেখে বাড়ি ফিরতে হবে। পিহুর অধৈর্য লাগছে। একে তো সকাল থেকে না খেয়ে কাজে লেগেছে, এখনো প্রচুর কাজ বাকি। মানুষের বাড়িতে নিয়ম মন্ত্রণও যেতে হবে। উফ, রমিজ ভাইয়ের সময় জ্ঞান নেই। নীলাদ্রি খেয়াল করে দেখলো পিহু থেকে থেকে লাফালাফি করছে। না পেরে বলেই বসলো, পেটে ক্রিমি হয়েছে? লাভ হচ্ছে কেন? ক্ষুধা লেগেছে। করুণ চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে কথা বলল পিহু। আর কোনো কথা বলার থাকে না নীলাদ্রির, তাই পিহু মাথা নিচু করে বসে থাকলে নীলাদ্রি তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে পড়ে। কোথায় যাব আমরা? পিহু প্রশ্নের উত্তর স্বরূপ শুধু ঠোঁটে বাঁকা হাসি টেনে হাঁটা শুরু করে। নীলাদ্রির এমন আচরণে পিহু যে শুধু অবাক হলো তাই নয়, বেশ চিন্তায়ও পড়ে গেল। এত কাজ বাকি আর এই লোক কোথায় নিয়ে যাচ্ছে তাও বলছে না। নীলাদ্রি তখন কাউকে ফোন করে জানিয়ে দিয়েছে আসতে তাদের দেরি হবে। পিহুর হাত ধরে দোকান থেকে বেরিয়ে গেল সে। পিহু বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি আমরা, অথচ তার মুখে উত্তর নেই। পিহু আর কথা বলল না। একে তো ক্ষুধা, তার উপর থেকে নীলাদ্রি যেন মুখে তালা ঝুলিয়েছে। হয়তো শক্তি নষ্ট করে লাভ নেই। নীলাদ্রি পিহুকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়েছে। কোথায় যাচ্ছে কিচ্ছু বলছে না। হঠাৎ করে ব্রেক কষায় পিহু খেয়াল করে নীলাদ্রি সুলতান ডাইন্সের সামনে গাড়ি থামিয়েছে। অবাক চোখে তাকাতেই উত্তর দেয় নীলাদ্রি, না মা, ক্ষুধা লেগেছে। 1:30 বাজে, লাঞ্চ করে সব কাজ করবো, চলো। পিহুর আর বুঝতে বাকি নেই লোকটা তাকে খাওয়াতে নিয়ে এসেছে। আচ্ছা, এতে এত লুকোচুরির কি আছে? বললেই তো হতো। না, লোকটা সব কিছুতে একটু হিরো হিরো ভাব নিতে হবে। সুলতান ডাইন্সের একটা টেবিলে মুখোমুখি বসেছে পিহু এবং নীলাদ্রি। তেলযুক্ত খাবার পছন্দ না হওয়া সত্ত্বেও নীলাদ্রির মুখ বুজে খেতে হচ্ছে, কারণ ওই যে পিওর বিরিয়ানি বেশ পছন্দ। মেয়েটা এক চিলতে হাসির জন্য দুনিয়ার সাথে লড়ে যেতে পারে নীলাদ্রি। এতটুকু বিরিয়ানি তো কোনো ব্যাপারই না। মেয়েটাকে সে যে এখন থেকে ভালোবাসে তা না, দীর্ঘ 11 বছরের সুপ্ত প্রেম এটা। কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। অতীতের দিনগুলো হয়তো চাইলেও ফেরাতে পারবে না নীলাদ্রি। তখন ভেবেছিল এত বাচ্চা একটা মেয়েকে কি আর ভালোবাসার কথা বলা যায়? আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর না হয় তাকে বিয়ে করেই নিজের ঘরে নিয়ে যাবে। কে জানতো, ভাগ্যে তো অন্যরকম কিছু পরিকল্পনা ছিল। তার ভালোবাসা অন্যের ঘরের বধূ হয়ে গেল। আর নীলাদ্রিরও প্রেম নিবেদন করা হলো না। প্রিয় একদিন বলেছিল, যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সেদিন না হয় আমাকে জ্ঞানগুলো দিবেন।
সেদিনও যদি মনে হয় আমার কাজগুলো পাগলামো, তবে আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিকই বলেছিল সে। ভালোবাসলে সঠিক ভুলের জ্ঞান থাকে না। নীলাদ্রি 11টা বছর পর ধরে পিহুকে ভালোবেসে এসেছে। এখনো সে পিহুকেই ভালোবাসে। পিহু যদি তাকে একটা বার সুযোগ দেয়, তবে সে পিহুকে তার ভালোবাসার আঙিনায় আগলে রাখবে। কিন্তু সেটা আদৌ হবে কিনা সেটা নিশ্চয়তা নেই। নীলাদ্রির মনের কথা পিহুর সামনে রাখতে ভয় হয়। যদি পিহু তাকে ভুল বুঝে, যদি ভাবে নীলাদ্রি তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এসব ভাবতে ভাবতে আর বলা হয়ে ওঠে না নীলাদ্রির। বিরিয়ানি নিয়ে শুধু নাড়াচাড়া করছে নীলাদ্রি। এটা দেখে পিহু তাকে জিজ্ঞেস করে, আপনার নাকি খুব ক্ষুধা পেয়েছে, খাচ্ছেন না যে? কিছু না, ভাবছিলাম। কি ভাবছিলেন? তেমন জরুরি কিছু না। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? করেন। কেউ যদি তোমাকে এখন ভালোবাসার প্রস্তাব দেয়, তার নিজের মনের কথা তোমায় বলে, তুমি কি করবে? কি করবে? যদি তোমার অতীতকে জানার পরও তোমাকে ভালোবেসে আপন করে নিতে চায়, তুমি কি তাকে সুযোগ দেবে? হঠাৎ এই প্রশ্ন? কৌতূহল বলতে পারো। জানি না, ভালোবাসতে ভয় হয়। আর সত্যি বলতে আহাসের প্রতি আমার ভালো লাগা বলুন, কিংবা ইনফ্যাচুয়েশন, কিংবা ভালোবাসা, যাই বলুন না কেন, সেটা এখনো রয়ে গেছে। কাউকে এখনো ভালোবাসবো কিংবা আমার জীবনটাকে সাজাবো, এটা নিয়ে এখনো চিন্তা করিনি। তার প্রতি আমার অনুভূতিগুলো ছিল কিশোরী মনের প্রথম ভালোবাসা। আমি সত্যিই জানি না, আশার জায়গাটা খালি হয়ে আছে। এতদিন আমার কল্পনাতে সে ছিল, এখন নেই। ভবিষ্যতের কথা কে বলতে পারে বলুন? পিহুর কথায় নীলাদ্রি কিছুই বলল না। তার এখন অনেক কাজ। পিহুর মনের ফাঁকা জায়গাটুকু ভরতে যে প্রচুর সময় লাগবে। তবে এবার একটা শেষ চেষ্টা করবে সে। হয় এসপার নয় ওসপার, হাল ছাড়বে না। সন্ধ্যা 7টা, মোটামুটি কাজ সব শেষ। এখন কিছু আত্মীয়র বাড়ি যাওয়া বাকি রয়েছে, সেটা কাল তারা যাবে। পিহুকে খুব ক্লান্ত লাগছে। আজ বেশ গরমও পড়েছে। চুলগুলো হাফ পাঞ্চ করা ছিল। পিহু চুলগুলো নিয়ে খোপা করে রাখে। খোপায় নাকি মেয়েদের অনেক সুন্দর লাগে। নীলাদ্রি সেটা হাতে নাতে প্রমাণ পেল। তার কাছে এই ক্লান্ত পিহু যেন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা। গাড়ির সিটে গায়ে এলিয়ে দিয়েছে পিহু। এখনই বোধহয় ঘুমিয়ে যাবে। রাস্তার জ্যাম ছাড়ার নাম নেই। নীলাদ্রি স্টিয়ারিং হুইলের উপর হাত ভাঁজ করে মুখ ঠেকিয়ে এক দৃষ্টিতে পিহুকেই দেখে যাচ্ছে। হঠাৎ ধীর গলায় বলে, তোমাকে পিউ টাকার অধিকার কি আমি পেয়েছি মৌসিরা? নীলাদ্রির এমন অদ্ভুত প্রশ্নে বেশ স্তব্ধা খেয়ে যায় পিহু। অবাক দৃষ্টিতে তার চোখের দিকে তাকাতে খেই হারিয়ে ফেলে সে। এক জোড়া চোখ, বেশ ভয়ঙ্কর। এ চোখে যে শুধু আছে মায়া, অনেক মায়া, আর রয়েছে নেশা, যা যে কাউকে গ্রাস করতে যথেষ্ট। পিওর মুখে কোনো কথা নেই। এত কঠিন কোনো প্রশ্ন নয়, তবু উত্তর দিতে পারছে না সে। আজ হলুদ অঞ্জিলা এবং অভ্রের। অঞ্জিলাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কালা কাঁচা হলুদ পাড়, সাদা জমিনের উপর খলা পাতা রঙের সুতোর কাজে সুতি শাড়ি তার পরনে, গলায় কানে ফুলের গহনা। হালকা সাজে মেয়েটাকে এত স্নিগ্ধ লাগছে যা বলার বাহিরে। আয়নায় তাকিয়ে নিজেকে একবার দেখে নেয় সে। এতদিন অনেক কেঁদেছে। যেহেতু বিয়েটা ফাইনালি হচ্ছে, সুতরাং এখন এত ভেবে লাভ নেই। অভ্র চৌধুরীর সাথে সংসার করতে সে প্রস্তুত। তাকে অভ্রকে সায়স্ত করবে। এখন তার হারানোর কিছু নেই। ঠোঁটে হাসির রেখা টেনে চলে অঞ্জিলা। স্টেজের দিকে চলল অঞ্জিলা। স্টেজে আগ থেকে অভ্র বসা। কাঁচা হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি, সাথে চুড়িদার পায়জামা পরা। পাঞ্জাবির হাতা কোনোই অবধি উঠানো। হাতে কালো ঘড়িটা বেশ মানিয়েছে তাকে। চুলগুলো বেশ স্টাইল করে রেখেছে। বেশ সুদর্শনও লাগছে। অপেক্ষায় বসে রয়েছে তার বউয়ের। যে অভ্র বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, সে আজ একটা মেয়েকে দুবার বিয়ে করছে। তবে একটাই আফসোস, এখনো অঞ্জিলাকে মনের কথা বলা হয়নি। সে পরিকল্পনা করে রেখেছে বিয়ের রাতে অঞ্জিলাকে ভালোবাসার কথা প্রকাশ করবে। অঞ্জিলা যদি নাও করে, কি যায় আসে, একটা সময় না হয় তাকে ভালোবাসতেই হবে। হ্যাঁ, অভ্র চৌধুরী অঞ্জিলাকে ভালোবাসে, খুব ভালোবাসে। এতদিন শুধু মেয়েটার সাথে খুনসুটি করতেই ভালো লাগতো, কিন্তু ধীরে ধীরে মেয়েটাকে ভালো লাগতেও শুরু করে। তারপর ভালোবাসার সূচনা। মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে অভ্রের, এত অপরূপ সুন্দরী মেয়েকে ছেড়ে এই সাধারণ মেয়েটাকে তার মনে ধরলো। এখনো আসেনি ঐন্দ্রিলা। অপেক্ষার প্রহর গুনতে ভালো লাগছে না। আজ হলুদের দিন, একটা মারাত্মক কাজ করবে অভ্র, ভেবেই রেখেছে অনেক আগ থেকে। এতে যদি ঐন্দ্রিলা রাগ করে, তাহলে সেটাতেও রাজি সে। এসব কথা ভাবতে ভাবতে দেখে অঞ্জিলা ধীর পায়ে এগিয়ে আসছে স্টেজের দিকে। অঞ্জিলার সব কাজিনরা মাথার উপর ওড়না দিয়ে ছাউনি করে নিয়ে আসছে তাকে। অভ্রা এক দৃষ্টিতে তাকিয়ে আছে অঞ্জিলার দিকে। মেয়েটাকে যত দেখছে ততই ভালো লাগছে তার। শাড়িটা অভ্রেরই পছন্দ ছিল, কিন্তু অঞ্জিলাকে শাড়িটাতে কল্পনা থেকেও সুন্দর লাগছে।
অনিলা ধীর পায়ে স্টেজে উঠে অভ্রের পাশে বসে। হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির সব বড়রা একে একে দুজনকে হলুদ লাগাচ্ছে। সবার এক কথা, দুজনের জুটি নাকি বেশ মানিয়েছে। শরীফুল সাহেব হলুদ লাগাতে এসে কেঁদেই দেন। যতই হোক তার একমাত্র মেয়ে, তাও বেশ আদরে। আর দুদিন পর অন্যের ঘরে চলে যাবে। ছোটবেলায় যখন অন্দ্রিলা ঘর বাড়ি খেলার ছলে বউ সাজাতো, তখন কখনো ভাবেনি তিনি একটা সময় আসলে তাকে অন্যের ঘরেও বউ হয়ে যেতে হবে। এই মেয়েটাই একটা বয়সে পুতুলের বিয়ে দিবে বায়না করতো। বাবার কাছে মেয়েরা বুঝি এই ক্ষুদ্র সময়ের জন্যই থাকে। একটা সময় তাদের বাবার বুক ফাঁকা করে অন্যের ঘরে যেতে হয়। শরীফুল সাহেব কাঁদছেন, সাথে ঐন্দ্রিলাও। মা না থাকলেও বাবা তাকে একই সাথে মা এবং বাবা হয়ে সামলেছে। একটা সময় আবরের হাত ধরে শরীফুল সাহেব বলেন, আমার মেয়েকে তোমার ভরসায় দিলাম বাবা, ওকে কষ্ট পেতে দিও না। খুব চাপা স্বভাবের মেয়ে আমার। নিজের খারাপ লাগাগুলো খুব সহজে আড়াল করে ফেলি। এতদিন আমি আগলে রেখেছি, এবার তোমার দায়িত্ব বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে কষ্ট পেতে দিব না। অভ্রের ধীর কণ্ঠের প্রতিশ্রুতিতে শরীফুল সাহেব অনেকটাই শান্ত হন। তার বুকে বিশ্বাস জন্মায় যে তার মেয়ে বিয়ের পরে সুখে থাকবে। যতই হোক মেয়ের বাবা সে, একটা চিন্তা থেকেই যায়। তবে অভ্রের কথায় তিনি অনেকটাই আশ্বস্ত হন। শরীফুল সাহেব স্টেজ থেকে নেমে যায়। একটা টিস্যু অঞ্জুলার দিকে এগিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে অভ্র বলে, চোখটা মুছে নাও, এত কাদার কি আছে? আজ তো তোমার বিদায় না, কেবল হলুদ। এখনই মরা কান্না দিলে বিয়ের দিন কি করবা? কাজল লেপটে পেতনির মতো লাগছে। অভ্রের কথায় অঞ্জুলাও যাও একটু কান্না পাচ্ছিল, তাও বন্ধ হয়ে গেল। লোকটা এমন বিরক্তকর কেন? একটু সমবেদনা তো দিতে পারে, তাই না? অঞ্জুলাও কম নয়, কড়া কিন্তু ধীর কণ্ঠে জানিয়ে দিল তাকে, এই পেতনির সাথেই সারাটা জীবন থাকতে হবে? খাল কেটে কুমির আনা কাকে বলে সেটা আর 2 দিন পর বুঝবেন। তাহলে স্বীকার করছো তুমি পেতনি? ভূতকে বিয়ে করলে তো পেতনি হতেই হবে। সরি, ঝগড়াটে স্বভাবটা গেল না তোমার? আমি তো আপনার সাথে ঝগড়া করছি না, আপনি পা বাঁধে পায়ে পা বাঁধিয়ে আমাকে উস্কাচ্ছেন। অভ্র কোনো কথা বলতে যাবার আগেই হাসমা বেগম এবং বদরুল সাহেব স্টেজে উঠেন হলুদ লাগানোর জন্য। বাধ্য হয়ে মুখে হাসির রেখা টেনে চুপ হয়ে যেতে হলো তাকে। এত জোরে সাউন্ড বক্সে গান চলছে, তাই তাদের ঝগড়া কারো বোঝার বাইরে। কেউ বলবেও না এরা দুজন এতক্ষণ দিব্যি ঝগড়া করে যাচ্ছিল। একের পর এক মানুষ এসে তাদের হলুদ লাগিয়ে যাচ্ছে। হার ফাঁকা তালে অভ্র জেনে বুঝে অঞ্জিলাকে জ্বালাচ্ছে। অঞ্জিলাও ছেড়ে দেওয়ার পাত্রী না, সব কথার উপযুক্ত জবাব তাকে শুনিয়ে যাচ্ছে। রাত 9টা। হলুদ অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পিউ খাওয়া দাওয়ার দিকটা সামলাচ্ছে। হঠাৎ চোখে পড়ে নীলাদ্রির দিব্যি আহানার সাথে হেসে হেসে কথা বলছে। নীলাদ্রি কিছু একটা বলছে এবং আহানা হেসে কুটি কুটি খাচ্ছে। স্বীকার না করলেও কোথাও মনটা খচখচ করছে পিহুর। আহানা এমনি সারাদিন নীলাদ্রি নীলাদ্রি করতে থাকে। নীলাদ্রিকে একবার ছলে বলে বলেও ছিল পিহু যাতে আনাকে বেশি টানা দেয়। মেয়েটার বয়স এখন উঠতি, বলা তো যায় না। আর নীলাদ্রির সাথে ওর বয়সের একটা ডিফারেন্স তো আছেই। গান এত জোরেই বাজছে যে কি কথা হচ্ছে সেটা বোঝার উপায় নেই। হঠাৎ আসমা বেগমের ডাক পড়ায় নীলাদ্রির থেকে চোখ সরিয়ে কাজে যেতে হলো পিহুর। মনে কোথাও না কোথাও খচখচ তো রয়েই গেল। অভ্র এবং অঞ্জিলার হলুদের স্টেজ অঞ্জিলার ছাদে করা হয়েছে। আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মোট 300 জনের আয়োজন দুপক্ষে মিলে। অনেকেই খেতে বসে পড়েছে। উপরে এখনো হলুদ দেয়া চলছে। অভ্রের সব কাজিন এবং অঞ্জিলার সব কাজিনরা মিলে পরিবেশন করছে। যেহেতু অভ্র এবং অঞ্জিলা কেউই খায়নি, তাই পিউ তাদের জন্য খাবার নিতে এসেছে। শাড়ি পরে দৌড়াদৌড়ি কাজ করাটা হালকা কষ্টকর। 2 হাতে 2 প্লেট ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে উঠতে লাগলো পিউ। অমনিতেই শাড়ির কুচিতে পা বেঁধিয়ে পড়ে যেতে নিলে একজোড়া হাত তাকে সামলে নেয়। যাক, প্লেট পরেনি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে পিউ। লোকটা তার পেছনে তার কোমর আঁকড়ে ধরেছে। লোকটার গায়ের গন্ধটা খুব পরিচিত পিউর। বুঝতে বাকি নেই লোকটা আর কেউ না, নীলাদ্রি। সময় নষ্ট না করে পিউর হাত থেকে প্লেট জোড়া নিয়ে কড়া কণ্ঠে বলল, আচ্ছা, দেশার বিয়ে তো একইভাবে তুমি পড়তে গেছিলে, তখন আমি তোমাকে সামলেছিলাম, এখনো তাই। আচ্ছা, আমি আশেপাশে থাকলে তোমার পড়ার শখ হয়? আমি এইখানে আহানার সাথে গল্প শেষ। প্রশ্নের উত্তর প্রশ্ন দিবে না, খবরদার। আমার বই গেছে আপনার প্রশ্নের উত্তর দিতে। 3 প্লেটগুলো আমি উপরে যাব। ধন্যবাদ দেওয়াটা তোমার দ্বারা কখনই হবে না, তাই না? ধন্য করেছেন আমাকে বাঁচিয়ে। আফটার অল মেয়েদের সাথে গল্প করা ছেড়ে এসেছেন কি না? এবার পথটা কি ছাড়া যায়? আচ্ছা, তুমি কি সামহাও জেলাস ফিল করছো? এই সায়েন্সের লজিক কি? করছো এই যে যখন আমি আহানের সাথে কথা বলি তুমি কি রাগ করো তাতে? শুনুন,
আপনি কার সাথে কথা বলুন না বলুন তাতে আমার কিছুই যায় আসে না। আমি আহানাকে নিয়ে চিন্তিত। এটা অনেক ছোট আপনার। সত্যি তো? একদম। দেখা যাক। বলে প্লেট দুটো নিয়ে নীলাদ্রি উপরের দিকে হাঁটা দেয়। পিওর খুব রাগ লাগছে। সে কেন জেলাস ফিল করবে? এটা লজিক খুঁজে পাচ্ছে না পিউ। আর নীলাদ্রি কি ইঙ্গিত করলো? উফ, এই লোকটাকে মাঝে মাঝে ভালো লাগলেও অধিকাংশ সময় তার বিরক্তের কারণ হয়। নিজেকে কোনো মতে শান্ত করে ছাদের দিকে ছুটলো সে। হলুদ অনুষ্ঠান শেষ। নিজের রুমে এসে জামা কাপড় বদলে নেয় ঐন্দ্রিলা। আজ অভ্র তাকে প্রচুর জ্বালিয়েছে। বাড়ির লোক না থাকলে হলুদের বাটিটা মাথায় ভাঙতো তার। ঐন্দ্রিলার রুমে সে বাদে কেউ থাকে না, তাই একটু রক্ষা। এখন আরামে ঘুমিয়ে পড়তে পারবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখে রুম পুরো অন্ধকার। খানিকটা ঘাবড়ে যায় ঐন্দ্রিলা, কারণ ইলেকট্রিসিটি তো যায়নি, ওয়াশরুমের লাইট জ্বলছে। ধীর পায়ে এগিয়ে সুইচে হাত দিতেই যাবে, তখনই কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। চিৎকার করার আগে লোকটা এক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ঐন্দ্রিলার কানের কাছে মুখ লাগিয়ে বলে, চেঁচিও না, আমি। কণ্ঠটা খুব পরিচিত তার। লোকটা খুব আষ্টে পৃষ্ঠে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরেছে। তার গরম নিঃশ্বাস ঐন্দ্রিলার ঘাড়ের উপর পড়ছে। পিঠ ঠেকে আছে লোকটার বলিষ্ঠ বুকে। তার হার্টবিট এতই জোরে চলছে যে ঐন্দ্রিলাও তা অনুভব করতে পারছিল। একটা মাতাল কড়া গন্ধ নাকে আসছে। এই মাতাল কড়া গন্ধটা ঐন্দ্রিলার খুব পরিচিত। যতবার লোকটা তার কাছে এসেছে এই গন্ধটা সে পেয়েছে। মুখ থেকে হাতটা নামিয়ে লাইট লাগাতে লাগাতে হিসিয়ে বলে ওঠে, আপনি বাড়ি যাননি? একটা কাজ যে বাকি রয়ে গেছে। বেশ স্বাভাবিকভাবেই উত্তর দেয় অভ্র। হ্যাঁ, অভ্রই ঐন্দ্রিলার রুমে এসেছে। পিউর সাথে এই প্ল্যানটা আগ থেকেই করা ছিল তার, তাই এতটা সুন্দরভাবে ঐন্দ্রিলা রুমে ঢুকে পড়েছে। ঐন্দ্রিলাকে এখনো জড়িয়ে দাঁড়িয়ে আছে অভ্র। ঐন্দ্রিলা তার কবল থেকে ছুটা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐন্দ্রিলা নড়াচড়ায় বিরক্ত হয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর কানে মুখ লাগিয়ে বলে, এত নড়ছো কেন? আর একবার নড়লে কিন্তু তুলে আছাড় দিব। বললেই হলো। ছাড়ুন বলছি, নয়তো কিন্তু চিৎকার করব। এর বউকে ধরেছি, পাশের বাড়ির কাউকে নয়। কাজ হয়ে গেছে, চলে যাব। এই রাতে কি কাজ আপনার শুনি? ঐন্দ্রিলার কথাগুলো শুনে তাকে নিজের দিকে ফেরায় অভ্র। নিজের দু হাতে আলতো করে মুখটা তুলে ঐন্দ্রিলা ধীর কণ্ঠে বলে, নিজের বউকে হলুদ লাগাতে এসেছি। সবাই তো হলুদ লাগালো, আমি সুযোগই পেলাম না। হ্যাঁ, এই রাতে এই পাগলামি করতে আসছেন? পাগল বললে তাই? তবে হলুদ তো লাগাবই। হলুদ কই পাবেন? ঐন্দ্রিলার কথায় কোনো উত্তর না দিয়ে মুচকি হাসে অভ্র। হালতো করে ঐন্দ্রিলার মুখটা উঁচু করে তারপর নিজের গাল এগিয়ে হালতো করে ঐন্দ্রিলার গালের সাথে ঘষতে থাকে অভ্র। ঐন্দ্রিলা আগেই খেয়াল করেছিল অভ্রের দুগালে ভর্তি হলুদ। তার মানে সে রুমে আসার আগে মুখে হলুদ মেখে এসেছে, যাতে হলুদ ক্যারি করা না লাগে। কিন্তু এমন কিছু করবে সেটা কল্পনার বাইরে ছিল ঐন্দ্রিলা। আবেশে চোখ জোড়া বন্ধ হয়ে গেল ঐন্দ্রিলার। মুহূর্তের মধ্যে যেন সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল ঐন্দ্রিলার। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। অভ্রের স্পর্শে শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। অভ্র ধীরে ধীরে ঐন্দ্রিলার দুগালে হলুদ লাগিয়ে দিয়েছে। ধীরে ধীরে তার গলায়ও নেমে আসে অভ্র। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। আর অভ্রের গরম নিঃশ্বাস যেন পুড়িয়ে দিচ্ছে ঐন্দ্রিলার সারা শরীর। হালকা ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে ঐন্দ্রিলাকে ছেড়ে দেয় অভ্র। নয়তো নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুরে বলে, বাকিটুকু পরশুর জন্য রেখে দিলাম। 1 মিনিট অপেক্ষা না করে সেখান থেকে চলে যায় কথাগুলো বলে অভ্র। ঐন্দ্রিলা এখনো চোখ বন্ধ করে আছে। অজান্তে চোখ থেকে দুফোঁটা পানি বেরিয়ে যায়। তার কারণ বোধ হয় ঐন্দ্রিলা নিজেও জানে না। লোকটা এমন কেন, কি করে, কেন করে ঐন্দ্রিলার বোধের বাহিরে। শুধু এতটুকুই জানে কেন যেন চাইলেও রাগ বা ঘৃণা করতে পারছে না এই লোকটার উপর। চাইলেই তো এখন তাকে বাধা দিতে পারতো, কেন যে দিতে পারলো না নিজেও জানে না সে ঐন্দ্রিলা। অভ্র ব্যালকনি থেকে এসেছিল, ঠিক একইভাবেই ব্যালকনি দিয়ে চলে গেছে। ঐন্দ্রিলা গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। লোকটা চলে যাচ্ছে। তার গাড়ি যতক্ষণ দেখা গেছে ঐন্দ্রিলা তাকিয়েছিল ঠিক ততক্ষণ। যখন দৃষ্টির বাহিরে চলে গেল গাড়িটা, একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে আসে। ঐন্দ্রিলাকে নিজের রঙে রাঙিয়ে অভ্র চলে গেছে। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে ঐন্দ্রিলার, কিন্তু প্রশ্ন করেও সেটার কারণ বের করতে পারছে না সে। তবে কি নিজের অজান্তেই ওই বিরক্তকর অহংকারী লোকটার প্রতি মনের কোনায় একটা জায়গা তৈরি হয়েছে? রাত 11টা।
এত কাজের মধ্যেও পিওর খাওয়া এখনো হয়নি। নিজের রক্তের কেউ না হলেও ঐন্দ্রিলা তার জন্য বোনের থেকে কোনো অংশে কম না। আর অভ্রকেও নিজের বড় ভাইয়ের মতোই দেখে সে। তাই তো তাদের বিয়েতে নিজে যতটুকু পেরেছে তার থেকেও বেশি করার চেষ্টা করছে। সবার খেয়াল রাখতে যেয়ে নিজের খাওয়াটুকুই হয়ে ওঠেনি আর। আজকাল তার মন অনেক ভালো থাকে। শারমিন বেগমের সাথে তার সম্পর্কটা ভালো করার চেষ্টায় অনেকটুকু এগিয়ে গেছে সে। আজ শারমিন বেগম নিজ থেকে তাকে এ বাড়িতে থেকে যেতে বলেছেন। কিছুদিন আগে শারমিন বেগমের সামনে মুখোমুখি বসে রয়েছে পিহু। শারমিন বেগমের মুখে কোনো কথা নেই, সামনেই একটা শাড়ি। এটা অভ্রের বিয়েতে ঐন্দ্রিলা পরবে বলে শারমিন বেগম কিনে এনেছেন। শাড়িটা হালকা গোলাপি কাতান শাড়ি। শাড়িটা পিহুকে দিলে পিহু সোজা বাংলায় মানা করে দেয়। শারমিন বেগম ভ্রু কুঁচকে তাকে বারণ কারণে জিজ্ঞেস করে। পিহু ধীর গলায় বলে, আপনি বলেছিলেন মা, বিধবা মানুষ আমি, এত জমকালো শাড়ি কি আমার গায়ে মানাবে? পিহুর কথা শুনে কোনো কথা বলতে পারছে না শারমিন বেগম। ঠিকই তো, এতদিন তিনি পিহুর সাজসজ্জা দেখে মেজাজ খারাপ করতেন। যদিও পিহু সাজসজ্জা করতো না, কালো অথবা সাদা জামাই পরতো, তবুও নিজেকে সধবা বলেই দাবি করতো সে, যা একেবারেই মানতে পারতেন না শারমিন বেগম। আর নিজের ছেলের জন্য একবার কাঁদতে না দেখে তার খুব জিদ লাগতো। পিহু আহাসের মৃত্যুর পর একবারও কাঁদেনি, যা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু আজ যখন পিহু সরাসরি তাকে এ কথা বলেছে, তার কোথাও না কোথাও খারাপ লাগছে। পিহু মুচকি হাসি দিয়ে খুব নরম গলায় বলে, মা, আমি যখন এই বাড়িতে আসি এই বাড়ির সবাইকে আপন করে নেবার সব চেষ্টা করেছি আমি। তবে আমার সম্পর্কটা কিন্তু আহাসের সাথেই জড়িত। কিন্তু তার সাথে আমি একদিনও সংসার করতে পারিনি। তবু আমি এই বাড়িতে 2.5 বছর থেকেছি। আপনাদের প্রত্যেককে নিজের পরিবার মনে করেছি, কারণ আমি একটা পরিবার চেয়েছিলাম। আচ্ছা মা, আমার দোষটা কোথায় বলুন তো? আহাস তার কাজের জন্য বেরিয়ে গিয়েছিল, তার মৃত্যু সেখানে লেখা ছিল। এখানে আমার দোষটা কোথায় বলুন? আজ আল্লাহ না করুক আহানার সাথেও যদি এমন হতো, আপনি একই কথা বলতেন? তাকেও কি অলক্ষ্মী বলতেন আপনি? মা, জন্ম কিংবা মৃত্যুর উপর কারো হাত নেই, সেটা উপরওয়ালা ঠিক করে দেন। লক্ষ্মী বা অলক্ষ্মী ব্যাপারগুলো সব মানুষেরই বানোয়াট। এটা আপনার মতো শিক্ষিত একজন নিশ্চয়ই বিশ্বাস করবেন। যাক, তবু যেহেতু আপনার কাছে এইসব জিনিসই বেশি জরুরি, তাহলে আমার আর কিছুই বলার নেই মা। আমি আসছি, বেশি কিছু বলে ফেলে ক্ষমা করবেন। আর আমি জমকালো শাড়ি পরবো না। বলে সেখান থেকে চলে যায় পিহু। পিহুর প্রতিটি কথা শারমিন বেগমকে ভাবাতে বাধ্য করে, যার ফলস্বরূপ পরদিনই তিনি নিজেই পিহুকে রুমে যে শাড়িটা দিয়ে আসে। হলুদেও বেশ সুন্দর করে সেজেছে পিহু, এবং শারমিন বেগম তার প্রশংসাও করেছে। পিহুর ভালো লাগছে যে শারমিন বেগম তার চিন্তাধারা বদলিয়েছে এবং পিহুকে কাছেও ডেকে নিচ্ছে। এসব ভেবে নিজের রুমের দিকে যাচ্ছে পিহু, হঠাৎ তার হাতে হ্যাচকা টান পড়ে। তাল সামলাতে না পেরে মানুষটার বুকের উপরই পড়ে পিহু। মাথা তুলে দেখে তার সামনে নীলাদ্রি দাঁড়ানো। কিছু বলার আগে হাত টেনে ছাদের দিকে রওনা দেয় নীলাদ্রি। রাত অনেক হয়েছে, বাড়ির সবাই ক্লান্ত, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। দিন দিন এই নীলাদ্রি নামক লোকটা রহস্যময় হয়ে উঠছে। হাত ছাড়ানোর চেষ্টায় যখন না পারো, তখনই হাল ছেড়ে পিছু পিছু ছাদেই গেল পিহু। ছাদে আসা মাত্র হাত ছেড়ে দেয় নীলাদ্রি। আরে কি হয়েছে বলবেন তো? এরাতে এইখানে কেন নিয়ে এসেছেন আপনি? কোনো কথা না বলে একটা চেয়ার টেনে পিহুর কাঁধ ধরে বসিয়ে দেয় সে। পিহু বারবার জিজ্ঞেস করছে, কিন্তু কোনো উত্তর নেই লীলাদ্রির। এবার বিরক্ত লাগছে পিহুর। হঠাৎ খেয়াল করলো একটা প্লেট এনে সামনের চেয়ারে বসে নীলাদ্রি। কড়া কণ্ঠে বলে, হ্যাঁ করো, কোনো অজুহাত শুনতে চাই না। নীলাদ্রি ধমকে চুপসে যাওয়ার জোগাড় পিহু। এই প্রথম বেশ ধমকে সুরে কথা বলছে নীলাদ্রি। পিহু বাধ্য মেয়ের মতো চুপচাপ নীলাদ্রির হাতে পুরো খাবারটা খেলো। পিহুর অন্যরকম অনুভূতি হচ্ছে। মা মারা যাওয়ার পর কেউ এত যত্নে খাওয়ায় দিয়েছে কিনা সন্দেহ। অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে পিহু। ইস, সময়টা যদি থেমে যেত। তুমি চাইলে সারা জীবন এভাবে খাওয়াই দিতে রাজি। হঠাৎই নীলাদ্রির এরূপ কথায় অবাক নয়নে তার মুখের দিকে তাকায় পিহু। নীলাদ্রির চোখ তার দিকে স্থির। এ চোখে আজ যেন অন্য কিছু দেখছে পিহু। অথই মায়া একজোড়া জোর চোখে, আর সেই মায়া কেবলমাত্র তার জন্য। কিছুক্ষণ আগের বাক্যটা যে নীলাদ্রি হুতাশে বলেনি, তার প্রমাণ তার চোখে। মানুষের চোখ নাকি মিথ্যে বলে না। বুকের ভেতর অজান্তে একটা মোচড় দিল পিহু। নীলাদ্রির কথাটা কি তবে সে ভেবে বলেছে? এমন তো হবার কথা ছিল না। সে তো নীলাদ্রির মাঝে একজন বন্ধুকে চেয়েছিল। মুহূর্তেই পিহুর মুখ অন্ধকার হয়ে গেল।
মনের মাঝে হাজারো কালো মেঘ জড়ো হতে লাগলো। নিজেকে সামলে চাপা স্বরে পিহু নীলাদ্রির উদ্দেশ্যে বলে, আপনি ভেবে বলছেন তো? আমি যা বলি ভেবেই বলি, আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না পিউ। এই রাতের নীরবতা, এই উত্তাল বাতাসকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি তোমায়। হ্যাঁ, তোমাকে ভালোবাসি আমি। তোমাকে জোর করার ক্ষমতা আমার নেই, তবে তুমি যদি আমার হাত ধরো, পৃথিবীর সাথে লড়ে যাব, তুমি কষ্ট দিব না। খুব স্বাভাবিক এবং জোরালো গলায় কথাগুলো বলে নীলাদ্রি। পিহুর মাথা ভনভন করছে, এটা কি আদৌ সম্ভব? যতই হোক সে একজনের বিয়ে হওয়া। এসব ভালোবাসা কি তার জন্য? সবকিছু পিওর জন্য বেশ চাপের মতো লাগছে। নীলাদ্রিকে নিয়ে এরূপ চিন্তা কোশমিন কালেও তার হয়নি। হ্যাঁ, নীলাদ্রি মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু তার মতো একজন অপূর্ণ হৃদয়ের কাউকে নীলাদ্রি মোটেই ডিজার্ভ করে না। আর সমাজ কি বলবে? নিজের বেড়িবাঁধ ভাঙার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব না। না, নীলাদ্রির অনুভূতি তার প্রতি তৈরি হবার আগেই তার সমাপ্তি করা দরকার। বেশ ঠান্ডা কণ্ঠেই বলে পিহু। এটা কোনো রঙ্গমঞ্চের নাটক নয় নীলাদ্রি, যে আপনার বড় বড় ডায়লগে আমার হৃদয় গলে যাবে। যত যাই হোক, আমি একজন বিধবা, একজন স্ত্রী, আমি একটা পরিবার বধূ। আমি আমার কিছু দায়িত্ব আছে, তা আমি এড়িয়ে যেতে পারি না। আমার দায়িত্বকে আমি কখনো বাধা দিব না পিউ। আমার তোমার অতীতে কোনো সমস্যা নেই। একবার আমার আছে নীলাদ্রি। একটা সময় আমি আমার সর্বস্ব দিয়ে আহাসকে ভালোবেসেছিলাম। সে নেই তাই বলে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে না। সে মানুষ একবারই ভালোবাসে, তোমার আমাকে ভালোবাসতে হবে না। আমার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। আপনাকে আমি বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন দেখছি তা নয়। সত্যি বলতে আমি চাই না আপনার মতো একটা মানুষ আমার সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করুক। তুমি তো সেটাই করছো, তাই না পিউ? একটা মানুষের সাথে তোমার কাটানো মুহূর্ত মাত্র হাতে গোনা, তার জন্য তুমি 2.5 বছর বসে আছো। তুমি তোমার জীবন নষ্ট করছো না? তুমি কিসের ভয় পাচ্ছ পিউ? আমি তো আছি। কি বুঝছেন না? আপনার ভবিষ্যৎ পড়ে আছে, আমায় ক্ষমা করবেন। আমি আপনার ভালোবাসার নিবেদনকে গ্রহণ করতে পারছি না। বলে ছাদ থেকে দৌড়ে নিচে চলে যায়। চোখ থেকে পানি পড়ছে তার। কেন বারবার না চাইতেও চোখ ভিজে আসছে জানা নেই তার। তবে কেন যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে আজ নিজেকে। রুমে এসে দরজা লাগিয়ে সেখানে বসে পড়ে পিহু। কেন কাছে নিজেও জানে না। আকাশের দিকে মুখ করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নীলাদ্রি। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথাটা তীব্রতর হচ্ছে। এটা যে হারানোর ব্যথা। আজ ঐন্দ্রিলা এবং অভ্রের বিয়ে। অবশেষে অভ্রের বধূ বেশে সাজতে হলো ঐন্দ্রিলাকে। আজ সেদিনের কথা বেশ মনে পড়ছে, যেদিন রেস্টুরেন্টে সবার সামনে অভ্রকে উচিত কথা শুনিয়ে দিয়েছিল সে। তখন কি ভেবেছিল হে লোকটাই অবশেষে নিজের স্বামী রূপে পাবে সে? সেদিন তো ভেবেছিল এই লোকের সাথে আর কোনোদিন দেখাই হবে না তার, অথচ আজ এই লোকটার সাথে দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে তার। বৃষ্টির দিন রাগের বশে যদি অঞ্জিলাকে বিয়ে না করতো অভ্র, তাহলে বোধহয় আজ তাদের বিয়ে হতোই না। অঞ্জিলা তো কিছুতেই রাজি হতো না। ঘটনাগুলো মনে পড়তেই এখনো রাগ লাগে তার। তবে রাগের সাথে একটা অন্যরকম অনুভূতিও কাজ করছে আজ। মনের মাঝে ভয় চিন্তাগুলো একরকম জেগে বসেছে। অভ্র লোকটাকে কিছুতেই তার বোধগম্য হয় না। লোকটা তাকে প্রতিশোধ তুলতে বিয়ে করলো, বললো সে কখনো স্ত্রীর মর্যাদা তাকে দিবে না এবং কোনো দায়িত্বও পালন করবে না ঐন্দ্রিলার। অথচ এই 2 সপ্তাহে তার যেন অন্য রূপ দেখতে লাগলো ঐন্দ্রিলা। এসবই খুব ভাবাচ্ছে ঐন্দ্রিলাকে। বুকের মাঝে প্রশ্নটা যেন জেগে বসে আসছে। সামনে যেন দুর্গম পথ তার জন্য অপেক্ষা করছে। কমিউনিটি সেন্টারের রুমে বসে এসবই চিন্তায় তাকে আরো ঘাবড়ে দিচ্ছে। এদিকে বরপক্ষ চলে এসেছে। নীলাদ্রি কনের ভাই হিসেবে তার সকল দায়িত্ব যথারীতি পালন করার চেষ্টা করছে। বরপক্ষ চলে আসা একরকম দৌড়াদৌড়ি চলছে। আসমা বেগমের বরণ করার কথা, কিন্তু তাকেই খুঁজে পাচ্ছে না নীলাদ্রি। এরই মাঝে সে পিহুর মুখোমুখি হয়। গোলাপি কাতানে কোনো পরীর থেকে কম কিছু লাগছে না পিহুকে। আজ 2 দিন নীলাদ্রির সামনে আসেনি পিহু। পিহু একই বাড়িতে থাকা সত্ত্বেও তার সামনে আসেনি। এখন আসমা বেগমকে খোঁজার তাড়া না থাকলে হয়তো এখনো পিহুর দেখা মিলতো না। পিহু তাকে এড়িয়ে যাচ্ছে, অথচ 11 বছরের প্রেমের বার্তা তো তার। পিহু চাচ্ছে না নীলাদ্রিকে সে অস্বস্তিকর পরিবেশে পড়ুক। পিহু পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, তখন নীলাদ্রি ধীর কণ্ঠে বলে ওঠে, নিজেকে আমার থেকে লুকিয়ে রাখছো কেন পিউ? কই না তো। আমতা আমতা করে উত্তর দেয় পিহু। পিহুর উত্তরে মলিন হাসে, ঠোঁটের কোণায় এক মলিন হাসি। নীলাদ্রি বলে, এগুলো করো না পিউ, নিজেকে অসহায় লাগে। 11 বছর ধরে ভালোবাসার পর না পাওয়া এই ব্যর্থতাটা কেবল আমার, এতে তোমার কোনো দোষ নেই।
আমি কখনো প্রেমের দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াবো না পিউ। শুধু নিজেকে আমার থেকে আড়াল করো না। বলে সেখান থেকে চলে যায় নীলাদ্রি। নীলাদ্রির প্রতিটা কথা যেন ভোঁতা ছুরির মতো পিওর কলিজায় লাগছে। কষ্ট হচ্ছে তার, কারণ অজানা, তবে খুব কষ্ট হচ্ছে। এ যেন কিছু হারানোর বেদনা। আহাসের মৃত্যুর সত্যটা মানার সময় এই কষ্টটা হয়েছিল, আজ আবার একই কষ্ট হচ্ছে। কেন কেন? বরপক্ষকে অনেক সাদরে বরণ করেছেন আসমা বেগম। পিহু তাদের সাথে আসেনি, আগ থেকে কোনো পক্ষ হয়ে অভ্রকে আসমা বেগমের সাথে বরণ করেছে। সব খুব সুষ্ঠুভাবে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। বিয়ে সম্পূর্ণ হবার পর যখন ঐন্দ্রিলাকে অভ্রের কাছে এনে তার পাশে বসানো হয়, অভ্রের চোখ যেন সরতেই চাইছিল না। দোকানে সেদিন থেকেও আজ বেশি সুন্দর লাগছে তাকে। বুকের হৃদস্পন্দনগুলো বেরিয়ে চলেছে। অবশেষে মিসেস অভ্র চৌধুরীর ফাঁকা জায়গাটা পূরণ হলোই। বিয়ের সব কার্যক্রম শেষ, এবার বিদায়ের পালা। শরীফুল সাহেবের চোখ বারংবার ভিজে আসছে। যতই হোক মেয়ে তার, আর ঐন্দ্রিলা হাউমাউ করে কাঁদছে। একটা সময় অভ্রের বিরক্ত লেগে গেল। এসব কান্না টান্না তার একেবারেই ভালো লাগে না। সবার আগে সে গাড়িতে গিয়ে বসে। সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে বসে ঐন্দ্রিলা। বরের গাড়িতে শুধু ঐন্দ্রিলা এবং অভ্র। ঐন্দ্রিলা এখনো কাঁদছে, অনেকটা হেঁচকি তোলা অবস্থা। এবার অভ্রের চরম বিরক্ত লাগা শুরু হলো। এত কাদার কি আছে? বৌভাতের পরদিনই তো আবার বাড়ি যাবে ঐন্দ্রিলা। ভাবটা এমন যেন কোনো কসাই এর সাথে তার বিয়ে হয়েছে। অনেকটা ধমকে সুরেই বলে ওঠে অভ্র। এত কাদার কি আছে? কেউ কি মারা গেছে নাকি? অভ্রের এমন আচরণে বেশ হকচকিয়ে যায় ঐন্দ্রিলা। এতক্ষণ অভ্রের মায়া ভরা রূপ দেখার পর এখন এমন রূপ যেন কিছুতে হজম হচ্ছিল না ঐন্দ্রিলার। অবাক নয়নের রূপেই দেখে যাচ্ছিল সে। একই নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে, তার বাবাকে ছেড়ে এসেছে, তাই মন এমনিতেই খারাপ। তার উপরে অভ্রের ধমকে মন আরো খারাপ হয়ে গেছে। অভ্রকে খুব ইচ্ছে করছিল 2 কথা শুনিয়ে দিতে, কিন্তু কথা বলারই ইচ্ছেটুকু নেই তার। চুপচাপ বসে রয় সে, নজর বাহিরের দিকে। চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখে শব্দ নেই। অভ্র মিনিট 5 পর খেয়াল করলো ইন্দ্রিলা চুপ হয়ে গেছে। হয়তো অভিমান করেছে। এখন নিজেরই খারাপ লাগছে, না বকলেই ভালো হতো হয়তো। কিন্তু কি করবে, এসব সান্ত্বনা দেয়া যে তার কোনো কালেও অভ্যাস নেই। আর কান্নাকাটি খুব বিরক্ত লাগে তার। ইন্দ্রিলাকে কি বলবে ভেবে পাচ্ছে না। একবার চেয়েও আবার থেমে গেল। পাশাপাশি 2টো মানুষ বসা, অথচ একে অপরের সাথে কোনো কথাই বলছে না। একজন অভিমানের সাথে বসে আছে, তো আরেকজন নিজের ইতস্ততার কারণ। এখনো যে অনেক পথ পেরোনো বাকি, কেবল তো একসাথে চলা শুরু। রাত 11টা। 1 ঘন্টা যাবত অভ্রের রুমে ঘুমটা দিয়ে বসে আছে ঐন্দ্রিলা। সেই যে বরণের পর আহানা এবং পিউ তাকে এখানে বসিয়ে গেছে, এখনো একাই রুমে বসে রয়েছে। রুমটা খুব সিম্পল। পুরো রুমে সাদা ছড়াছড়ি, সাদা দেয়াল, সাদা পর্দা, সাদা বিছানার চাদর, তাতে আবার সাদা গোলাপের সাজসজ্জা। ফার্নিচার যে খুব বেশি আছে তাও নয়। আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্কিং টেবিল এবং একটা বুক সেলফ, যাতে বইপত্র নয়, কাজের ফাইল ভর্তি। মানুষটা যে বড্ড বেশি কাজপ্রেমিক। ঐন্দ্রিলার ভেতরে অন্যরকম উত্তেজনা কাজ করছে। অভ্রের বিভিন্ন রূপে ধাতস্থ হতে তার বেশ অসুবিধা হচ্ছে। এখন অভ্রকে জব্দ করার ফোন দিতে আসছেই না, উল্টো একরকম ভয় কাজ করছে। জিদের বসে বিয়ের ডিসিশনটা তো ভুল নয়। এবার অধৈর্য হয়ে গেল ঐন্দ্রিলা। একা একা কতক্ষণ বসে থাকা যায়? আজ পূর্ণিমা, আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। ঐন্দ্রিলা জ্যোৎস্না বেশ ভালোবাসে। হুমায়ুন আহমেদের উপন্যাসে জ্যোৎস্না বিলাস পড়তে পড়তে ঐন্দ্রিলার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল তার স্বামীর সাথে কোনো এক পূর্ণিমায় ছাদে জ্যোৎস্না বিলাস করবে। কিন্তু সে ঘুরে বালি। অভ্র নামক লোকটার সাথে এমন কিছু ভাবা দুষ্কর। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে ঐন্দ্রিলা। রাতের নীরবতায় হঠাৎ কারো পায়ের শব্দ পেতেই পেছন ফিরে ঐন্দ্রিলা। এতক্ষণে মহাশয় রুমে আসার সময় হয়েছে। অভ্রকে দেখে গাড়ির কথাটা মনে পড়ে গেল ঐন্দ্রিলা। সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয় ঐন্দ্রিলা। খানিকটা অভিমান হয়েছে তার। অভ্র সেভাবে না বললেও তো পারত। সে কি বুঝে নিজের ঘর, নিজের আপনজন ছেড়ে আসার কষ্ট? ঐন্দ্রিলাকে উদাস মনে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই অভ্রের ম্যাডামের রাগ হয়েছে। আসলে এখানে অভ্রেরও দোষ আছে যে, সেটাও না। সে তো সম্পর্কের এই পর্যায়ে নতুন। প্রিয়তমাকে সান্ত্বনা দেওয়ার ট্রেনিং যে কেউ তাকে দেয়নি। এতদিন তো শুধু চ্যাকধারায় প্রেমিকার রাগ ভাঙাতো সে। আর যখন বিরক্ত লাগতো সুন্দর করে ব্রেকআপ করে দিত। এখন তো আর তা করলে চলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট আর শর্টস নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ঐন্দ্রিলা এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। একটা সরি বললে কি হতো লোকটা? সুন্দর করে ফ্রেশ হতে চলে গেল। মিনিট 10 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অভ্র।
অঞ্জলি এখনো ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে খানিকটা নরম স্বরেই বলে অভ্র। ফ্রেশ হয়ে আসো, সারাদিন তো কম ধকল যায়নি। সেটা নিয়ে আপনার না ভাবলেও হবে। অঞ্জিলার এরূপ কাট কথায় অনেকটা চমকে গেল অভ্র। না, এভাবে হবে না। তাই বেশ কঠিন কণ্ঠে অভ্র বলল, 5 মিনিট সময় দিচ্ছি, চেঞ্জ করে আসো। একবারই বলবো, না শুনলে কিভাবে শোনাতে হয় আমার জানা আছে। জোর দেখাচ্ছেন? না, অধিকার। তোমার লাগেজ ওখানে রাখো, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। অঞ্জিলা আর কথা বাড়ালো না। একটা নীল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। লোকটার মাথা খারাপ, কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। মিনিট 15 পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর আপন মনে সিগারেট টানছে। সিগারেটের ধোঁয়ায় অঞ্জিলা সহ্য হয় না, নাক মুখ কুচকে বিছানায় বসে পড়ে সে। অভ্র তখন আপন মনে সিগারেটে টান দিতে ব্যস্ত। পেছনে আওয়াজ পেতে বুঝলো ইন্দ্রিয়া বেরিয়ে গেছে। মুচকি এসে সিগারেটটা শেষ টান দিয়ে ভেতরে গেল। ধীর পায়ে অঞ্জিলার কাছে যেতে অঞ্জিলা খানিকটা উপসে গেল। অঞ্জিলা অস্বস্তি ব্যাপারটা বুঝতে পেরে ধীর কণ্ঠে অভ্র বলল, আমাকে কিছু বলার ছিল ইদ্রা। আমার মনে হয় তোমার কাছে কিছু লুকানো ঠিক হবে না। জি বলুন। আমি জানি, আমি যেভাবে তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে ভালো মানুষের কাতারে ফেলতে পারছো না। আসলে তুমি আমার জীবনে আসার আগে আমার কাছে নারীর সংজ্ঞাটাই অন্যরকম ছিল। আমার কাছে মনে হতো নারীটা টাকার গোলাম। বিয়ের ব্যাপারটা আমার সিলেবাসে ছিলই না। সম্পর্কে কমিটমেন্ট ব্যাপারে আমার ভয় লাগতো। আসলে আমার অতীতটা অনেক তিতো। আমার নিজের মা আমাকে টাকার জন্য ইউজ করেছে। প্রথমে সে আমাকে ছোট থাকতে ছেড়ে চলে যায়। তারপর যখন তার টাকার প্রয়োজন হয়, সে বাবাকে ব্ল্যাকমেইল করে বাবা তাকে টাকা দিয়ে দিলে সে আমাকে আবার ছেড়ে যায়। ঘটনাগুলো আমার উপর খুব বাজে প্রভাব ফেলে। তাই আমার চিন্তাধারাগুলো এমন হয়েছিল। সত্যি বলতে আমার অনেক গার্লফ্রেন্ড অনেক ছিল। কারো কারোর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল, কিন্তু ব্যাপারগুলো সিরিয়াস ছিল না। কারণ কমিটমেন্ট করার মতো সাহসটুকু আমার ছিল না। হয়তো বিয়ের প্রথম রাতে কথাগুলো তোমার জন্য মেনে নেওয়াটা অনেক কঠিন, কিন্তু আমি চাই না কোনো মিথ্যের উপর আমাদের সম্পর্ক হোক। অঞ্জিলা চুপ করে অভ্রের কথাগুলো শুনছিল। পিহুর কাছে এতগুলো কথা অনেক আগেই তার শোনা হয়ে গেছিল। এগুলো নতুন কিছু না। অভ্র যে আগের গার্লফ্রেন্ডগুলোর কিচ্ছা তারও জানা, কিন্তু অভ্র তাকে এসব বলবে এটা ভাবতেও পারে। অনেক ঠান্ডা গলায় অঞ্জিলা তাকে বলে, আপনি আমাকে এগুলো কেন বলছেন? আমাকে তো প্রতিশোধের নেশায় বিয়ে করেছেন, তাই না? প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু শুধু প্রতিশোধের নেশায় তোমাকে আমি বিয়ে করিনি। তাহলে? আমি যে কমিটমেন্ট যেতে চাই। এই প্রথম আমি একটা সম্পর্কে যেতে চাই। আমি ভালোবাসতে চাই কাউকে। আমার আধারে ঘেরা জীবনের কাউকে আঁকড়ে ধরতে চাই। আমি ক্লান্ত ইদলা। এবার কারো উপর ভরসা করতে চাই। আর তাই তোমাকে আমার বিয়ে করা। অভ্রের কথায় কি বলা উচিত জানা নেই অঞ্জিলার। অভ্র চৌধুরীর মতো মানুষ তাকে প্রেম নিবেদন করছে, ব্যাপারটা যেন বিশ্বাস হচ্ছে না ঠিক। অঞ্জিলা অবাক নয়নে অভ্রের দিকে তাকিয়ে আছে। হৃদস্পন্দনের বেগটা বেড়েই চলেছে। মুখ ফসকে বলেই ফেললো, আমি কেন? জানি না, কিন্তু তোমার সাথে প্রথম দেখাতেই আমি যেন নিজের মাঝেই ছিলাম না। কিসের টানে জানি না, তোমাকে খুঁজতাম। তারপর তোমাকে দিশার বিয়েতে দেখলাম। পায়ে পা বাঁধি ঝগড়া করলাম। তারপর বিয়েতে খুনসুটি। কখন তোমার প্রতি দুর্বল হয়ে গেছি জানাই নেই। এই ভালোবাসা, ভালো লাগা, এই ব্যাপারগুলো আমার কাছে যেন নতুন কোনো অধ্যায়। আমার রাগ অনেক ঐদ্রিলা, প্রচুর জিদের বসেই তোমাকে বিয়ে করা। কিন্তু কোথাও না কোথাও তোমার প্রতি দুর্বলতা ছিল। তুমি যখন বললে তুমি ডিভোর্স চাও না, আমার সাথে তুমি সংসার করবে, একটা অন্যরকম খুশি হয়েছিল। আমি তোমাকে বোঝাতে পারবো না ঐদ্রিলা। যদি বলো এটা ভালোবাসতে, তাই
কিন্তু আমার যে তোমাকে চাই সারা জীবনের জন্য, তবে চিন্তা নেই, আমি তোমাকে কখনোই জোর করব না। যথেষ্ট সময় তুমি পাবে। তোমার সম্মতি অতীত, আমি তোমার কাছেও আসবো না। আমি বেড পার্টনার না, একজন বউ চাই যে আমার রাগ, আমার জিদ সামলে আমাকে ভালোবাসবে। তবে হ্যাঁ, সারা জীবন সময় দেবার মতো আমার ধৈর্য নেই। আর এই আপনি আজ্ঞা আমাকে করার দরকার নেই। একসাথে চলতে যখন হবেই, তাহলে এবারের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তুমি ঘুমিয়ে পড়ো। বলেই উঠে যেতে নিলে হাতটা ধরে ঐন্দ্রিলা। অবাক নয়নে পেছন ফিরতেই দেখে সে মাথা নিচু করেই বসে আছে। অভ্র তার দিকে গভীর নয়নে তাকিয়ে আছে। অবশেষে নিজের নীরবতা ভেঙে ঐন্দ্রিলা শান্ত গলায় বলে ওঠে, বিশ্বাস নামক 3 অক্ষরের শব্দটি খুব অদ্ভুত, জানেন তো? একবার ভাঙলে সেটা গড়তে অনেক সময় লাগে। সম্পর্ক ঠিক তেমন, একবার ভাঙলে তা আবার জোড়াটা খুব দুষ্কর। আর জুড়লেও ফাটল থেকে যায়। আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে বিশ্বাস করছি। পুরনো তিক্ত স্মৃতি ভুলে নিজেকে একটি দ্বিতীয় সুযোগ দিতে আমি রাজি। আপনার সাথে এই সম্পর্কের পথটা চলতেও আমি রাজি। দেখবেন মাঝপথে হাতটা ছেড়ে দিবেন না যেন। তাহলে বলছো আমাকে নিয়ে তোমার আপত্তি নেই? সুযোগ দিতে তো ক্ষতি নেই, তাই না? তবে ওই যে বললাম, মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো। আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ড নই, আপনার বিবাহিত স্ত্রী। জানি তুমি আমার স্ত্রী। আমার বেহায়া মনে যে তোমার বিস্মৃতি অনেক। হাতটা কিভাবে ছাড়বো বলো? আমার জন্য যে সেটা সম্ভব নয়। ঘুমিয়ে পড়ো, কাল আরেক দফা দখল যাবে। মুচকি এসে ঐন্দ্রিলাকে উত্তরটা দেয় অভ্র। অভ্রের এরূপ উত্তরে প্রশান্তির দোলা বয়ে যায় ঐন্দ্রিলার হৃদয়ে। এ জেদি রাগী অহংকারী লোকটা সহজ ভাষায় তার মনের অনুভূতিগুলো ঐন্দ্রিলার সামনে রেখেছে। সেটাকে পায়ে ঠেলে দেওয়ার ক্ষমতা যে ঐন্দ্রিলার নেই, তাকে যে গ্রহণ করতেই হবে। অনেকদিন পর শান্তির ঘুম ঐন্দ্রিলার চোখে এসেছে। এতদিনের টেনশন, ভয়, উত্তেজনা আজ যেন সমাপ্তি হলো। এই রাত তাদের তিক্ত সম্পর্কের সমাপ্তির সাক্ষী। আর নতুন ভোর তাদের একসাথে পথ চলার সাক্ষী হবে। নতুন ভোর তাদের একসাথে পথ চলার সাক্ষী হবে। অঞ্জিলার বাসার ড্রয়িং রুমে বসে আছে পিহু এবং আহানা। উদ্দেশ্য অভ্র এবং অঞ্জিলাকেও বাড়ি দিয়ে যাবে। এমন কোনো প্ল্যান ছিল না তাদের। ননদার ভাবি বেরিয়েছিল শপিং করবে। শপিং করার পর আহানা জিদ করলো অঞ্জিলাদের বাড়িতে যাবে। এমনিও আজ অভ্র এবং অঞ্জিলা বিকেলের দিকে অঞ্জিলাদের বাড়ি থেকে নিজেদের বাড়ি যাবে। যেহেতু তাদের বাসা কাছেই, কেননা একই সাথে বাড়ি ফেরা যাক। অঞ্জিলার বউ ভাতের পর প্রায় সকলে অঞ্জিলাদের বাড়ি থেকে চলে গেছে। বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেছে। থাকার মধ্যে দিশা, আসমা বেগম এবং বদরুল সাহেব আছেন। অঞ্জিলা চলে গেলে কালকে হয়তো তারাও চলে যাবে। মাঝে নীলাদ্রি আর শরীফুল সাহেবই থেকে যাবে এ বাড়িতে। দিশা আর আহানার বেশ ভাব হয়েছে, প্রায় সমবয়সী তারা। অঞ্জিলা সবার জন্য চা বানাতে ব্যস্ত। আর অভ্র সে রুমে বসে নেটে কনফারেন্স কলে ব্যস্ত। পিহু বসে বসে আহানা আর দিশার কথা শুনে যাচ্ছে, কিন্তু তার চোখ শুধু নীলাদ্রিকেই খুঁজছে। মনটাও বেশ বেহায়া হয়ে গেছে। কিসের নেশায় শুধু নীলাদ্রির দেখা পেতে চায়। লোকটাকে বৌভাতের দিন অবশ্য দেখেছিল। লোকটার মুখটা দেখে বুকে উথাল পাথাল করছিল তার। এক চাপা কষ্ট তার মুখে স্পষ্ট ছিল, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখে সে। হঠাৎই কলিং বেল বাজে। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙে পিহুর। দিশা খুলে দিতে নীলাদ্রি ঘরে প্রবেশ করে। পিহু গভীর নয়নে নীলাদ্রিকে দেখে যাচ্ছে, যেন বহুদিনের অতৃপ্ত হৃদয় তার পিপাসা নিবারণ করছে। নীলাদ্রিকে বেশ ক্লান্ত লাগছে। অঞ্জিলা রান্নাঘর থেকে বলে ওঠে, দাদা ভাই এসেছিস? হুম, এক কাপ চা দিস তো। বলে নিজের রুমে হাঁটা দেয় সে। বাসায় ঢুকে পিহুকে দেখবে ভাবেনি। পিহুর সামনে দাঁড়াতে চাচ্ছে না সে, তাই তো পা চালিয়ে নিজের রুমে চলে গেল। আয়শার সাথে কথা বলে সেখানে চেম্বার দিয়েছে, সাথে একটা প্রাইভেট মেডিকেল কলেজে পার্ট টাইম ক্লাস নিচ্ছে। ইচ্ছে করে কাজের চাপ বাড়িয়ে দিয়েছে, যাতে পিহুর চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নীলাদ্রি। পিহুর মুখটা যে হৃদয়ে রক্তক্ষরণ করছে তা। দিশা আর আহানা যেন কথার ঝুড়ি নিয়ে বসেছে। এর মাঝে পিহু উঠে অঞ্জিলার কাছে গিয়ে দাঁড়ায়। কি রে, উঠে এলি যে? এদের কথায় মাথা ধরে এসেছে রে।
কে বলবে দিশাটার বিয়ে হয়েছে? দিব্যি আহানের সাথে তাল মিলিয়ে গল্প করে যাচ্ছে। আচ্ছা, তোর আর দাদা ভাইয়ের কি ঝগড়া বেঁধেছে আবার? হঠাৎ এটা মনে হওয়ার কারণ? তেমন কিছু না, এমনি মনে হলো। আর ঝগড়া? আমাদের মধ্যে কি হয়েছে নিজেরাই বুঝছি না। কিছু বললি? ঐন্দ্রিলার প্রশ্নে নিজেকে সামলে নেয় পিহু। কথা কাটানোর জন্য বলে, না, কিছু বলিনি। চাঁদে তো ঐন্দ্রি মাথা ধরেছে। তোরও? বাহ বাহ, তোর আর দাদা ভাইয়ের কি মিল! আচ্ছা, বিয়ে দিয়ে না তোর দাদা ভাইয়ের বুড়ো হলে মেয়ে পাবে না তো? দাদা ভাই দেবদাস হয়েছে রে, পারো বাদে বিয়ে করবে না। খালা বলেছিল, সাফ মানা করে দিয়েছে। যত সব ঢং। মামি কি সারা জীবন এখানে থাকবে? খালুর বয়স হয়েছে, একটা বিয়ে করে বউ আনতে বল। তোর এত শখ, তুই বল না। ভাইটা তোর ভাই না? চিন্তা তো তোর। আর এমনিও দাদা ভাইয়ের ঝামেলায় আমি পড়তে চাই না। ঐন্দ্রিলা চা নিয়ে নীলাদ্রির রুমে যেতে নিলে অভ্রের ডাক পড়ে। এই হয়েছে এক জ্বালা। এই লোকটা 15 মিনিট পর পর হাঁক দিবে, যেন বারংবার চেক করছে বউ তার কাছে আছে কিনা। পিউ সাথে সাথে মুচকি এসে বলে, এখন বুঝলাম কেন তুই দাদা ভাইয়ের ঝামেলায় পড়তে চাস না। অব্র ভাইয়া ছাড়লে তো কি জাদু না করলি, হ্যাঁ? তুই তো এত ফাজিল ছিলি না। আহানা আর দিশার সাইড ইফেক্ট। চাটা একটু দাদা ভাইয়ের রুমে দিয়ে আয় না প্লিজ। বলেই পিওর হাতে দিয়ে অভ্রের কাছে চলে যায় সে। অগত্যা এখন নীলাদ্রির মুখোমুখি হতে হবে। পিওর হাত যে বাঁধা, একজন বিধবা সে, শ্বশুরবাড়িতে থাকে। বলতে গেলে শওকত সাহেব তার গার্ডিয়ান। এর আগেও বজরুল সাহেব তার বিয়ের প্রস্তাব দিয়েছিল শওকত সাহেবকে। তিনি সাফ বাংলায় না করে দিয়েছেন। পিওকে সবকিছুই মেনে চলতে হবে। সত্যি বলতে সমাজে বাধা নিয়ম পেরিয়ে নীলাদ্রির প্রস্তাবে রাজি হতে পারছে না সে। দীর্ঘশ্বাস ফেলে নীলাদ্রির রুমের দিকে পা বাড়ায় পিউ। নীলাদ্রির রুমের বাইরে পা আটকে যায় তার। ভেতরে আহানা এবং দিশাও রয়েছে। নীলাদ্রির সাথে কথা বলছে, বেশ ভালো খাতির হয়েছে আহানার। আহানা ও দিশা রুমে আসার কারণও রয়েছে। কথায় কথায় দিশাকে আহানা বলে তার রোমান্টিক উপন্যাস পড়তে নাকি সেই লাগে। আর নীলাদ্রির কাছে নাকি অনেক বইয়ের কালেকশন আছে, তাই সে রুমে তাদের যাওয়া। নীলাদ্রিকে আহানা হঠাৎ বলে উঠে, আপনার গার্লফ্রেন্ডটি খুব লাকি নীলাদ্রি ভাই। হঠাৎ এমন কেন মনে হলো? আপনি যে পরিবারের কেয়ারিং, তা কবে বিয়ে শাদী করছেন? আহানা ছেলে মানুষই প্রশ্নে মলিন হাসে নীলাদ্রি। বলে, আমার বিয়ে এ জীবনে তোমার খাওয়া হবে না। কেন? আমাকে সোজা বাংলায় না করে দিয়েছে, অর্থাৎ ফিরিয়ে দিয়েছে। এমন মেয়েও আছে যে কিনা আপনাকে রিজেক্ট করে? আমি হলে জীবনেও এই কাজ করতাম না। আছে, সে যে আমার মনের কাছে ধরা দিবে না। তাহলে বলবো তাকে ভুলে যান। চেষ্টায় আছে। ওকে বলে লাভ নেই আহারা। মা একের পর এক মেয়ে ছবি দেখাচ্ছে, কিন্তু বান্দা তার পারোর অপেক্ষায় দেবদাস হয়েছে। দিশার কথা শুনে আচ্ছা করে কান মলে দেয় নীলাদ্রিও। নীলাদ্রির কথাগুলো ছুরির ন্যায় হৃদয়ে লাগছে পিউর। নিজেকে সামলে রুমে ঢুকে সে। পিউর প্রবেশে নীলাদ্রি দিশার কান ছেড়ে দেয়। পিউ যে তার রুমে আসবে ভাবেনি। আহানা তখন এক দৃষ্টিতেই নীলাদ্রিকে দেখছে। পিউ দিশা আর আহানাকে বলে, মামি ডাকছে, নাস্তা টেবিলে দিয়েছেন, আর আহানা আমাদের যেতে হবে। আচ্ছা নীলাদ্রি ভাই, অপেক্ষার বইটা নিলাম, সময় করে ফিরিয়ে দেব। সে সাথে আপনার থেকে ট্রিটও নেওয়া হবে। ঠিক আছে। আহানা এবং দিশা রুম থেকে বেরিয়ে যেতে পিউ চাপা স্বরে বলে ওঠে, এবার বিয়েটা করেই নিন। কি বললে? বললাম বিয়েটা করে নিতে, খালুর বয়স হয়েছে। আচ্ছা পিউ, একটা কথা বলি। আমাকে রিজেক্ট করেছ, আমি কিছু বলবো না, কিন্তু আমার জীবনে অন্য কাউকে আনার কথা ভুলে বলবে না। এইবারে শেষ। আপনি আপনার জেদের বসে। শেষ। এটা আমার জেদ নয় পিউ। জেদ হলে তোমার অমতে তোমাকে বিয়ের প্রস্তাব খালুকে দিতাম। খালুকে রাজি করাটা আমার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। এটা আমার ভালোবাসা, তাই তোমার মতের সম্মান করছি। আর একদিন তুমি বলেছিলে ভালোবাসলে নাকি মানুষ ভুল সঠিক ভেদাভেদ করে না। আমার ক্ষেত্রেও তাই, তবে পার্থক্য একটাই, তুমি অপেক্ষা করেছিলে মৃত মানুষের, আর আমি জীবিত। আশা করি এসব বিয়ের আবদার তুমি আর আমার কাছে করবে না।
বলে রুম থেকে বেরিয়ে যায় নীলাদ্রি। পিউ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিজে কাজ বড্ড অপরাধী লাগছে। সব জেনেও নীলাদ্রির ভালোবাসাটা গ্রহণ করতে পারছে না সে। নীলাদ্রির ভালোবাসায় তো কোনো নোংরামো নেই, কোনো বাধা নেই। তার ভালোবাসাটা অন্যায়ও নয়, তবুও পিহু ব্যর্থ তা গ্রহণে। রুমে এসে গায়ে এলিয়ে দেয় ঐন্দ্রিলা। খুব ক্লান্ত সে। এই কদিনের আচার অনুষ্ঠান তাকে বড্ড বেশি ক্লান্ত করে দিয়েছে। অভ্রের কি? অভ্র তো আছে তার কাজ নিয়ে ব্যস্ত। তার কি খেয়াল আছে বইয়ের প্রতি? ঐন্দ্রিলাদের বাসায় সবাই ভাবছে না জানি বড় তাকে চোখে হারায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনো ল্যাপটপ নিয়ে টেবিলে বসা সে।